চলো আমরা আজকে থার্ড লেকচারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব পরের যেগুলো আছে এগুলা। আর আমি তোমাদেরকে আগে এটা বলছিলাম যে এই অধ্যায়টাতে আমার একটা বোঝার কিছু নাই, যতটুকু আছে আমি জাস্ট রিডিংটা ওয়াইজ পড়াই তোমাদেরকে, মানে পড়াটা মুখস্থ করার ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে বোধগম্য করে দেওয়ার চেষ্টা করতেছি। সো চলো আমরা শুরু করি। পেশি টিস্যু ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে কি বলা হয়? পেশি টিস্যু বলা হয়। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকোটা থাকে তাদের ডোরাকোটা পেশি এবং ডোরাবিহীন তন্তুকে মসৃণ পেশি বলা হয়। পেশিকোষ সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। আমি তোমাদেরকে বলি, এখানে বলা আছে কি পেশি টিস্যু। আমরা হাতের পেশি আছে, পায়ের পেশি আছে, বিভিন্ন অঙ্গেরই অনেকগুলোই পেশি আছে। হ্যাঁ, তো এই পেশি আবার তিন ধরনের হয়: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। ঐচ্ছিক পেশি মানে যেগুলো তুমি ইচ্ছা মতো নড়াচড়া করাইতে পারো সেগুলো বলা হয় ঐচ্ছিক পেশি। যেগুলো তোমার উপর তোমার হাত নাই সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে হৃৎপিণ্ডের পেশি। চলো আমরা ঐচ্ছিক পেশি বা ডোরাকাটা পেশিগুলো পড়ি। এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরাযুক্ত হয়, মানে দাগ থাকে, এই যে দাগ থাকে ডোরা ডোরা দাগ। হ্যাঁ, তারপর হচ্ছে এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকায় একে কঙ্কাল পেশিও বলে, যেমন মানুষের হাত ও পায়ের পেশি। তোমাদেরকে আমি এটা বলছিলাম যে হাত পা ইচ্ছা করে তুমি নড়াইতে পারো, এটাকে বলা ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি আছে। আমি যদি বলি তোমরা তোমাদের হৃৎপিণ্ডের রক্তনালীটা লড়াও চাই, তুমি কি পারবা? তুমি হাত নাড়াইতে পারবা, তোমার ভিতরে যে রক্তনালী আছে লড়াইতে পারবা, কিডনি লড়াইতে পারবা? হ্যাঁ, এগুলো তো লড়ানো সম্ভব না। তুমি ইচ্ছা করলে কিডনিকে এক পাশ থেকে পাশে নিয়ে যেতে পারবা, একটাকে অপর পাশে, আবার অপরটাকে আরেক পাশে নিয়ে আসতে পারবা না। সো এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই পেশি টিস্যু সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই পেশি কোষগুলো মাকু আকৃতির, মাকু টাইপের। ওই যে তোমরা কোষ বিভাজনে দেখবে একটা মাকু নামে একটা ইয়ে আছে, পর্যায় আছে, মানে ওই পর্যায়ে মাকুর মতো আকার ধারণ করে, এরকম আর কি। তো এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না, দেখো কোনো আড়াআড়ি দাগ নাই, এজন্য এই পেশিকে মসৃণ পেশি বলে। তারপর হচ্ছে মেরুদণ্ডের প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির পাশে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদি সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্য হজম প্রক্রিয়া, অন্ত্রের ক্রমসংকোচন, যেটার উপর তোমার আমার কোনো হাত নেই, জাস্ট শরীরে খাদ্য প্রবেশ করলে এরা অটোমেটিক্যালি খাদ্য হজমে সাহায্য করবে। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি, এই পেশি মেরুদণ্ডের প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি, অনেকটা অনৈচ্ছিক পেশির মতো, শাখান্বিত আর আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো, তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলে। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরাশোচিত থাকে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সম্মিলিতভাবে সংকুচিত প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই হৃৎপেশিটাও ক্রমান্বয়ে চলতে থাকে। অর্থাৎ আমি তোমাদেরকে বলি হৃৎপেশি জিনিসটা কি। হৃৎপিণ্ড যে এই যে ধরো প্রতি মিনিটে 72 বার পাম্প করতেছে রক্তটা, এই হৃৎপিণ্ড কিন্তু তোমার জন্মলগ্ন থেকে, অর্থাৎ তোমার জন্মের অস্তিত্ব থেকে, মায়ের গর্ভের অবস্থা থেকে, যেদিন থেকে তোমার স্পন্দন শুরু হয়েছে সেদিন থেকে সে ক্রমাগত চালু আছে। এবং আমি তোমাদেরকে আমার রক্ত অধ্যায়ে বলছিলাম যে তুমি যদি অজ্ঞানে হও তোমার হৃৎপিণ্ড কিন্তু কাজ করা অফ করবে না। যেদিন হৃৎপিণ্ড কাজ করা অফ করে দিবে তখন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। ঠিক আছে, তাইলে এইটা একটা অনৈচ্ছিক পেশির মতো, কাইন্ড অফ অনৈচ্ছিক পেশি, তবে এইটা মানে স্পেসিক্যালি আলাদাভাবে হৃৎপিণ্ডতেই কাজ করে, যেটা অনবরত মিনিটে 72 বার রক্ত পাম্প করতে সাহায্য করে। সো এটাকে বলা হয় কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এবার আসে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু নিয়ে আমি তোমাদেরকে সমন্বয় অধ্যায়ে মেবি এটা নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছিলাম যে এটা একটা নিউরনের এটাকে বলা হয় কোষ দেহ, এটাকে বলা হয় প্রলম্বিত অংশ। কোষ দেহের মধ্যে ডেনড্রন এবং এগুলো থেকে শাখা প্রশাখা হলে এটাকে বলা হয় ডেনড্রাইট। এবং তোমার প্রলম্বিত অংশের মধ্যে আছে এক্সন। হ্যাঁ, এগুলো একটার সাথে যুক্ত হয়ে আমাদের সারা শরীরে ছড়াই ছিটা আছে। ঠিক আছে নি? হ্যাঁ, এবং এভাবে করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বাইরের উদ্দীপনার সংকেতগুলো বহন করে মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আবার আমাদেরকে প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঠিক আছে নি? হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়া হিসাবেও তোমরা এটা পড়ছিলা সামান্য অধ্যায়ে। এবং এরা একটা সাথে একটা যখন সংযুক্ত হয়, এই সংযোগের স্থলের নামকে বলা হয় সিনাপস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এগুলো আমরা সবগুলো পড়াইছিলাম। ঠিক আছে নি? তো সো এই জিনিসগুলাই তোমার এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সো যেহেতু এটা আমি আগের অধ্যায়ে পড়াইছিলাম, আমি এটা নিয়ে ব্যাখ্যা আর আলাদাভাবে দিলাম না। এবার আসো অঙ্গ ও তন্ত্র। তোমাদেরকে এখানে কিছু বলা আছে, এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম, মানে যে অংশ বিশেষকে অঙ্গ বলা হয়। এটা আমরা নর্মাল ভাবে তুমি শিখে নিতে পারো অঙ্গ কাকে বলে বা অঙ্গ কি,
এগুলো তেমন একটা আসেও না যদিও। অর্থাৎ কোনো অঙ্গে একই বা একাধিক ধরনের টিস্যু থাকে এবং সেই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। দেহের অঙ্গ সমূহ নিয়ে জীববিজ্ঞানে যে সকল আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থান বিদ্যা বলে, দরকার নেই। অবস্থান ভেদে মানব দেহে 2 ধরনের অঙ্গ আছে, চোখ, কান, নাক, হাত, পা, মাথা, এগুলো বাহ্যিক অঙ্গ। হ্যাঁ, বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে জীববিজ্ঞানের যে বিশেষভাবে আলোচনা করা হয় তাকে বহিঃ অঙ্গ সংস্থান বলে। আর জীবদেহের ভিতরের অঙ্গগুলো সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখা বিশেষভাবে আলোচনা করা হয় তাকে অন্ত অঙ্গ সংস্থান বলে, দরকার নেই। পাকস্থলী, ডিউডেনাম, তারপর মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ। এটা তোমাদের জানারই কথা। তো পরিপাক, শোষণ, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। নিচে মানবদেহের কয়টি উল্লেখযোগ্য তন্ত্রের ধারণা দেওয়া হলো, পরবর্তী অধ্যায়গুলোতে এগুলো নির্বিস্তারিত আলোচনা করা হবে। চলো, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র এবং স্নায়ুতন্ত্র। পরিপাকতন্ত্র বলতে কি, মানে তুমি একটা খাবার খাইছো, এই খাবারটা হজম হওয়া পর্যন্ত যে তন্ত্রটা তোমার এই খাবারটা হজম করতে সাহায্য করবে সেটাকে বলা হয় পরিপাকতন্ত্র। এখন তুমি মুখ দিয়ে খাইছো, প্রথমে মুখছিদ্র ঢুকবে, তারপর তোমার এই যে এখানে আসলে এটাকে বলা হয় মুখগহ্বর, তারপর তোমার গলা যে পাটটা আছে এটাকে বলা হয় গলবিল। হ্যাঁ, এই যে এটা পাটটাকে বলা হয় গলবিল। তারপর অন্ননালী, এই গলবিল হচ্ছে এইটুক পাটটা। এরপর এখান থেকে পাকস্থলী পর্যন্ত আসলে বলা হয় অন্ননালী। তারপর পাকস্থলী, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম বা মলাশয়, পায়োছিদ্র ইত্যাদি নিয়ে পরিপাকতন্ত্র গঠিত। যদিও আমাদের এখানে নাই, 4th অধ্যায় মেবি আছে, এটা বড় একটা চিত্র আছে মানবদেহের, তখন আমি দেখাইতে আমার জন্য একটা সুবিধা হবে। হ্যাঁ, আমি দেখি, দাঁড়াও পাই কিনা, যদি পাই তাহলে দেখে যে সহজ হবে আমার জন্য। একটু ওয়েট করো তোমরা, আমি দেখি পাওয়া যায় কিনা। 4th অধ্যায় মেবি আছে না, 4th অধ্যায়ে তো পাচ্ছি না, একটু ওয়েট করো। এটা মানব দেহের অঙ্গ হইলে হইতো, বা আমাকে আঁকতে হবে যদি না থাকে। আচ্ছা ওকে, আমি এমনি নর্মালি আঁকি দিই। দেখো, এই যে ধরো এই পাটটা থেকে আমি আঁকতেছি, এই যে দেখো এই এই এখান থেকে এটা হচ্ছে আমাদের পাকস্থলী। তারপর এই মোড়টাকে বলা হয় ডিউডেনাম, এটাকে বলা হয় জেজুনাম, এটাকে বলা হয় ইলিয়াম। তারপর এইভাবে করি, এভাবে করি, এইভাবে করি, এইভাবে হয়েছে। অর্থাৎ এটা এইভাবে করে মানে ডাবল পার্টে যাবে আর কি। এইটা এখান থেকে আমি একটু ছোট করে রাখলাম কেননা আমার বোঝার জায়গা নেই। এটাকে হলো পায়োছিদ্র। এই যে তোমার এখান থেকে মুখছিদ্র, এটা মুখগহ্বর, এটা গলবিল, এটা অন্ননালী। হ্যাঁ, তারপর হচ্ছে এটা পাকস্থলী, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে নি? হ্যাঁ, এরপর হচ্ছে রেকটাম বা মলাশয়, হ্যাঁ, এটা হচ্ছে পরিপাকতন্ত্র। শ্বসনতন্ত্র তোমরা জানো, নাসার ছিদ্র দিয়ে, অর্থাৎ নাকের ছিদ্র দিয়ে তুমি না শ্বাস নিচ্ছ, গলা বেড়ে যাচ্ছে। তারপর ল্যারিংস, ট্রাকিয়া হচ্ছে ফুসফুসের অংশ, মানে ফুসফুসের আগের অংশ, মানে গলার দিকের অংশ ট্রাকিয়া। তারপর ফুসফুসে হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলাই, এগুলোর মাধ্যমে ফুসফুসি শ্বসনতন্ত্র গঠিত। আর স্নায়ুতন্ত্র হচ্ছে সারা দেহে স্নায়ুতন্ত্র থাকে, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, করটিক স্নায়ু, এগুলোর মাধ্যমে। সুষুম্নাকাণ্ড মানে মেরুদণ্ড। আমরা বলছিলাম মস্তিষ্ক সব জায়গায় স্নায়ু প্রেরণ করতে পারে না, কিছু জায়গার নিয়ন্ত্রণ তোমার সুষুম্নাকাণ্ড অর্থাৎ মেরুদণ্ড কর্তৃক, অর্থাৎ সুষুম্নাকাণ্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। সো এটা আর করটিক স্নায়ুতে আমরা পড়ছিলাম যে সামান্য অধ্যায়টাতে করটিক স্নায়ু সম্পর্কে। এবার আসলে রেচনতন্ত্র। বিভিন্ন সারবৃত্তিক ক্রিয়ার ফলে শরীরের উপজাত দ্রব্য হিসেবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়। এইসব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেগুলো থেকে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন তা ইলিয়াম কর্তৃক শোষিত হয়ে আমাদের যকৃতে গিয়ে জমা হয়। যকৃতে তোমরা সবাই চিনো, আর কলজা বলতে যেটাকে বোঝায় আর কি, কাইন্ড অফ এরকম। তো আর বাকি অংশগুলো কি হয়? বাকি অংশগুলো তোমার আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়। হ্যাঁ, মলাশয়, পায়ুপথে মলমূত্র ত্যাগ করি আমরা। আর মূত্রের জন্য তার আলাদাভাবে আছেই, কিডনি আছে, কিডনির মাধ্যমে মূত্রথলির ভিতরে মূত্র জমা হয়ে আমাদের দেহ নিষ্কাশিত হয়। সো এই যে প্রক্রিয়াটা, দেহ থেকে বর্জ্যপদার্থ বের হওয়ার প্রক্রিয়াটা, এটা কার কাজ? পুরোটাই রেচনতন্ত্রের কাজ, ঠিক আছে। জননতন্ত্র খেয়াল করো, আমরা সবাই জানি আমাদেরকে সৃষ্টিকর্তা দুইভাবে মানে বিভক্ত করছিল। যদি তৃতীয় লিঙ্গে মানুষ থাকে, পুরুষ, নারী এবং তৃতীয় লিঙ্গের কথা আমরা এখানে বাদ দিলাম, আমরা নর্মাল কথাগুলো বলি। তো পুরুষদের প্রজননতন্ত্র থাকে আলাদা এবং স্ত্রীদের স্ত্রী প্রজননতন্ত্র থাকে, ঠিক আছে। পুরুষদের শুক্রাণু এবং স্ত্রীদেহের ডিম্বাণু তৈরি হয়। তো এই পুরো কাজটা শুক্রাণু তৈরি করা, ডিম্বাণু তৈরি করা, মানে অর্থাৎ প্রজননতন্ত্র যত কাজ, অর্থাৎ বংশ বৃদ্ধিগত যাবতীয় যত কাজ, সেটা হচ্ছে জননতন্ত্রের কাজ। আর
ত্বকতন্ত্র হচ্ছে যে দেহের তোমার আমার বাইরের দেহকে বিভিন্ন আচরণ থেকে রক্ষা করে, দেহকে আকৃতি দান করে, সুন্দর একটা শেপ দান করে, এটা হচ্ছে ত্বকতন্ত্রের কাজ। আর অন্তঃক্ষরা বা গ্রন্থিতন্ত্র, তোমরা জানো যে আমাদের কিছু গ্রন্থি আছে, এইসব গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো প্রতিনিয়ত আমাদের দেহে, যেমন তুমি একটা খাবার খাচ্ছ, খাবারটা শক্ত টাইপের হতে পারে, পিচ্ছিল টাইপের হতে পারে, তারপর তোমার একেবারে শুকনো টাইপের হতে পারে। যখন তুমি খাবারটা খাও, মুখ থেকে লালা গ্রন্থি থেকে লালা নির্গত হয়, ঠিক আছে। এবার গলায় যাও, গলা বেল লালাটা এমন তো পরিমাণ তোমার বের হয়, খাবারকে একেবারে পিচ্ছিল করে ফেলে। গলা দিয়ে গিলার সাথে সাথে এই স্থিতিস্থাপক যন্ত্রের সাহায্যে, এই স্থিতিস্থাপক অঙ্গের মাধ্যমে বা চামড়ার মাধ্যমে সেটা আমাদের পাকস্থলীতে এসে পৌঁছায়। পাকস্থলী গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার নিঃসৃত হয়ে খাদ্যকে পেস্ট করে ফেলে। তারপর আবার অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, তারপর পিত্তথলি থেকে পিত্তরস এসে খাবারকে অ্যাসিড থেকে ক্ষারীয় করে। পুরোটাই হচ্ছে তোমার এই যে বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হওয়ার কাজের ফলে, ঠিক আছে। আর এখানে আছে তোমাদের অণুবীক্ষণ যন্ত্র, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষামূলক কাজে লাগে, ঠিক আছে। হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্র। আর এই অণুবীক্ষণ যন্ত্রের কোন পার্টের কি নাম এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কি, এই জিনিসগুলো তোমরা পড়বা। এই ছাড়া আমার মনে হয় না এই অধ্যায় আর ভালো তেমন কোনো কিছু আছে, কারণ আমরা এই অধ্যায় শেষ কিনে চলে আসছি, ঠিক আছে। তাহলে আমি এই অধ্যায়টাকে 3টা লেকচারে ভাগ করলাম, এর মধ্যে 2টা লেকচার এবং এটা ছিল 3rd লেকচার। আশা করতেছি এবার থেকে তোমাদের এই অধ্যায়টা পড়তে একটু সুবিধা হবে, কারণ আমি তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ বুঝাইছি। 3rd লেকচারটা তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। 1st লেকচার এবং 2nd লেকচার, এই দুটো খুব 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 ইম্পর্টেন্ট। আমার 1st লেকচারটা ভালো মতো পড়বা এবং 2nd লেকচারটা পড়বা, ঠিক আছে।